নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলায় অন্যান্য সব বাড়ির মতো আমার বাড়িতেও তো স্কুল আর অফিসের তাণ্ডব চলে। তো এখন হুড়োহুড়ি করে রিভুকে স্কুল পৌঁছে দিয়ে ভাবলাম তাড়াতাড়ি এসে আগে বিছানাটা তুলে নিই। ও মা, দেখলাম তার বাবা অফিসে বসে গেছে। এখন মিটিং চলছে, তাই বেশি ডিস্টার্বও করতে পারবো না, তাই চুপিসারে চা আর বিস্কিটটা দিয়ে চলে গেলাম। এবার নিজেও বসবো। আমাদের ঘরের বিছানা কিন্তু তোলা হয়ে গেছে। এই ঘরটায় আমি আর রিভু শুই। এই ঘরের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর এই কর্নারটাতে একটা নতুন কার্পেট এনে পেতেছি। এইখানটায় রিভু বসতে খুব ভালোবাসে। এবার এই মেঝের মধ্যেই শুয়ে পড়তো, তো একটা ছোট কার্পেট এনে দিয়েছি। এইখানেই ও ভীষণ খেলে, আমরাও এখানে একটু বসি ঠসি। পরে ভেবেছি কয়েকটা সুন্দর কুশন কিনে এই দেয়ালে ঠেসান দিয়ে একটা সুন্দর কোজি কর্নার রেডি করব। আজকে সকালটা এরকম ঝলমলে সুন্দর কাটলেও রাতের দিকটা কিন্তু একদমই ভালো কাটেনি। সেইটা ব্লগের সাথে সাথে আপনারা অবশ্যই জানতে পারবেন। এখন সকালে একটু চা আর বিস্কিট নিয়ে বসে গেছি, কারণ এটা খেয়েই না তাড়াতাড়ি বেরিয়ে যাব আজকে একটা ইন্ডিয়ান মার্কেটে। আমাদের এখানে একটা ইন্ডিয়ান মার্কেট খুলেছে একদমই সামনে। আর সেইটাতে হোলসেল প্রাইসে সব বিক্রি হয়। যেরকম আমেরিকান মার্কেট যেমন হোলসেল প্রাইসে কস্কোতে সব পাওয়া যায়, এখানে সুবিধা ইন্টারন্যাশনাল মার্কেট বলে একটা মার্কেট আছে, যেখানে সমস্ত কিছু হোলসেল রেটে পাওয়া যায়। তাতে কি হোলসেল রেটে কিনলে একটুখানি দামে কম পড়ে, একটু বেশি পরিমাণে কিনতে হয় বটে, কিন্তু দামে কম পড়ে। এখন রিজুর মিটিংটা শেষ হয়ে গেছে, তাই ও চাটা নিয়ে বাইরে চলে এসছে। আসলে একসাথে বসে এরকম চা খাওয়ার সময় তো খুব কমই পাওয়া যায়, তাই যখন পাই সেই মুহূর্তটাকে কিন্তু আমরা দুজন একটু ভালোভাবে উপভোগই করে নিই। বাইরের গরমটা প্রায় দিল্লির মতো পড়েছে, অসম্ভব তীব্র গরম। 10টার পর থেকে তো বাইরে বেরোনোটা খুব মুশকিল হয়ে যায়। সেই কারণে এই চাটা খেয়ে আমি তাড়াতাড়ি করে ওই ইন্ডিয়ান মার্কেটের জন্য বেরিয়ে যাব। তারপর বাড়িতে এসে ব্রেকফাস্ট করব। আজকে বেশি ব্রেকফাস্টের ঝামেলা রাখবো না, আজকে দুধ কর্নফ্লেক্সেরই কাজটা চালিয়ে দেব। আমার এই একটা সুবিধা আছে। যাই হোক, এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সেই সুবিধা ইন্টারন্যাশনাল মার্কেটে। এশিয়ান মোটামুটি সব জিনিসই ওখানে পাওয়া যায়। চলুন আজকে আপনাদেরও নিয়ে যাই, গিয়ে দেখাই যে এখানে কী কী পাওয়া যায়। তবে কিনতে কিন্তু হবে বাল্কে, অনেকটা প্রোডাক্ট একসাথে। যেহেতু যাওয়ার জন্য গাড়ি বুক করে নিয়েছি, তাই বেশি প্রোডাক্ট হলেও সমস্যা নেই। এই বাড়ির সামনে থেকেই গাড়িতে উঠবো, আবার ওখান থেকে মালফাল সমস্ত কিনে এনে আবার দোকানের সামনে থেকে গাড়িতে উঠবো, এই বাড়ির সামনে এসেই নামাবে। সেই জন্য রিস্ক নিয়ে মোটামুটি অনেক কিছু আনবো বলেই ঠিক করে নিয়েছি। আর এখন ওয়েট করছি বাইরে গাড়ির জন্য। দেখেছেন, এমন কিন্তু বেশি কিছু বাজে না, সকাল 9টা মতো বাজে। এখন কি তীব্র রোদ, একটা লোক বাইরে অবধি নেই। এদিক থেকে ওদিক চত্বর দেখে বেড়াচ্ছি, আমি ছাড়া মনে হয় এই রোদের মধ্যে কেউ দাঁড়িয়ে নেই। ওই দেখুন এসে গেছে গাড়িটা, এইবার হুশ করে পৌঁছে যাবো। ভীষণই কাছে, নিজেদের গাড়ি হলে তো সমস্যাই ছিল না। এতেও মোটামুটি $7 না $7.5 মতো জানেন নেবে, প্রায় ইন্ডিয়ান মানিতে 600 টাকার কাছে। কারণ এটা হচ্ছে মিনিমাম রেট। আমি তো উঠে বসে একটু ঠিকঠাক হয়ে বসতে বসতেই মার্কেটের মধ্যে পৌঁছে গেছি। আর এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা যে জায়গাটাতে থাকি সেইখান থেকে পাহাড়ের ডিস্টেন্স শুনেছি গাড়িতে 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগে, জানি না যদিও এখনও। কিন্তু এই রাস্তাগুলো দেখলে না মনে হয় জানেন তো পাহাড়টা বেশ কাছেই হবে, কারণ কি চরম উঁচু নিচু যে রাস্তা। এবার আমরা জার্মানিতে দেখেছিলাম এই সামার সিজনে সবাই খুব সাইক্লিং করে, তো ভেবেছিলাম এখানে এসে তাহলে রিজু একটা সাইকেল কিনে নিতে পারবে, তাহলে ওরও একটুখানি এক্সারসাইজ হবে, সাইক্লিং করতে পারবে। কিন্তু রাস্তা যা ভয়ঙ্কর উঁচু নিচু, গাড়ি ছাড়া আর তো কিছু এখানে ইউজই করা যাবে না। ইভেন আপনি যদি ছোট স্কুটি, খুব দামি বাইক না হয়ে যদি ছোট স্কুটি বা স্কুটার টাইপের কিছু কেনেন, সেই ক্ষেত্রেও এখানে ইউজ করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। রাস্তাটা দেখেই বুঝতে পারছেন কীরকম উঁচু নিচু, আর চারপাশে সেই ঘন জঙ্গলের মতো। আমাদের চেনাশোনা এক দাদা আমাকে বলছিল, উনি অনেক বছর প্রায় 22-23 বছর নর্থ ক্যারোলিনায় থাকেন। উনি বলছিল এই জায়গাটাতে কিন্তু সামার সিজনে একটু সাবধানে থাকবে, কারণ এখানে নাকি মে জুন মাসে বেশ সাপের উপদ্রব হয়। গরম জায়গা তো, এখানে গরম কিন্তু বেশ ভালো। শীতকালটা তো এখনও জানি না কীরকম, তো সেই জন্য এখানে নাকি আর এত গাছপালা যে এখানে একটু সাপের উপদ্রব আছে। আর দেখেছেন দুপাশে কীরকম ঘন
জঙ্গলের মতো, ওই জঙ্গলের মাঝখান থেকেই হঠাৎ করে কেটে কেটে হয়তো কোনো কমিউনিটি, কোনো বাড়ি, কোনো স্কুল এই সমস্ত রেডি হয়েছে। স্মুথ রাস্তায় গাড়ি চালিয়েও কিন্তু ভারী আনন্দ। আমার যে ড্রাইভার ছিলেন তিনি একজন মহিলা ড্রাইভার ছিলেন। তিনি বলছিলেন যে আপনি এটা কি করছেন, আপনি কি মুভি দেখছেন? আমি বললাম না, আমি এটা ভিডিও শ্যুট করছি। তো উনি বললেন কেন? তাই আমি বললাম যে এরকম আমি ভ্লগ বানাবো তাই। ভ্লগের কথা শুনেই বলছে ইন্ডিয়ান। এই যে পৌঁছে গেছি আমরা সুবিধা ইন্টারন্যাশনাল মার্কেটে। আশপাশটা একটু দেখিয়ে নিই। গাড়ি পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা রয়েছে। এই জায়গাটা একদম হার্ট অফ অ্যাপেক্স, মানে একদম চার মাথার মোড়। এই সাইডে সুবিধা রয়েছে, ওই সাইডে একটা মার্কেট প্লেসের মতো রয়েছে যেখানে বিভিন্ন দোকানপাট রয়েছে, মানে হোটেল রেস্টুরেন্ট হ্যানা ত্যানা। তার পাশে একটা হসপিটালও দেখলাম রয়েছে বড়। আসুন, সুবিধার ভেতর ঢুকে গেছি। প্রথমে ঢুকেই চালের খোঁজ নিচ্ছি। আসলে এমনি চাল তো যা বাড়িতে আছে আমরা যেটা নর্মাল খাই, আজকে একটু বাসমতি বা গোবিন্দভোগ চাল এই দুটোর মধ্যে একটু নেব। আমার ইচ্ছা গোবিন্দভোগ চালটাই নিয়ে যাওয়ার, বাসমতিটা না হয় পরে এসে নেব। আসলে এই বিরিয়ানি, পোলাও এগুলো বহুদিন হলো খাওয়া হয় না জানেন তো, সেই জন্য ভাবছিলাম যে কিছু একটা নিয়ে যাব। তো প্রথমে বাসমতি চাল এখানে দাওয়াতের যে প্যাকেটগুলো আছে ওগুলো নিলেও তারপর মনে হলো যে না, বাসমতি চালটা আর নেব না, পরে নেব। দেখেছেন ইডলি রাইস থেকে শুরু করে কত শয়ে শয়ে চালের মানে বস্তা আছে পুরো এখানে, মানে একদম ওয়্যার হাউস হয়ে গেছে। আর এখানে দামও কিন্তু অনেক কম, ইভেন আমেরিকান সুপার মার্কেটের থেকেও কিন্তু এখানে দাম কম। কিছু কিছু জিনিসের অবশ্য দাম বেশি। তাই আমি বাসমতি রাইসটা প্রথমে নিলেও সেটা রেখে তারপর কিন্তু আমি বর্ধমানের গোবিন্দভোগ চালই নিয়ে এসেছি মানে বস্তা, ছোট বস্তায়, যেরকম ছোট ছোট বস্তায় নিয়ে এসেছি কিন্তু এক বস্তা। তারপর ধরুন বাংলাদেশের চিনি গুঁড়া, কালো জিরা রাইস এরকম অনেক আছে যেগুলো গোবিন্দভোগের সাবস্টিটিউট হিসেবে ইউজ হয়। কিন্তু যখন বর্ধমানের গোবিন্দভোগ চাল পেয়েই গেলাম তখন কেন আর আমি বাংলাদেশের জিনিস নেব বলুন। আর এখানে আছে বিভিন্ন রকমের ভেজিটেবল অয়েল, যদিও ভেজিটেবল অয়েলের দাম কিন্তু আপনার আমেরিকান সুপার মার্কেটে অনেকটাই সস্তা, সেই জন্য এখান থেকে ভেজিটেবল অয়েলটা নিলাম না, আর দরকারও নেই, বাড়িতে রয়েছে। গুড়টা দেখলাম এখানে খুব ইউজ হয়। আসলে চিনি লোকজন কম খায় আর এই গুড়ের পাউডার করে সেইটাই মানে মিষ্টি হিসেবে সেটাই বেশি খায়। যদিও আমরা যেহেতু দিনে একবার কি খুব বড়জোর হলে দুবার চা খাই, তাও খুব অল্প পরিমাণে, সেই জন্য আমরা চিনি দিয়েই খাই। একটু মুড়ি নিয়ে যাব জানেন তো, সবসময় সকালে না ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করে না, তখন সেই ক্ষেত্রে মুড়িটা বড় কাজে দেয়। আর জোয়ার, বাজরা, রাগি দিয়ে তৈরি করা দেখুন মামুরা বা মুড়িকে এখানে বিদেশে সব জায়গাতে দেখলাম মামুরা, মুড়মুড়া এইসবই বলে, সেইটা পাওয়া যায়। আর এখানে দেখুন চিলি পেস্ট, তারপর কর্ন, সমস্ত কিছু এমনভাবে প্রসেস করা থাকে যে জাস্ট রেডি টু কুক, মানে খুলবেন, প্যানে দেবেন, একটু রান্না করবেন, খেয়ে নেবেন। প্রচুর স্পাইস মিক্সও আছে, যদিও আমি স্পাইস মিক্স ইউজ করি না। আমার ওই সনাতনী বাবা ওই হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ দিয়েই আমি রান্না করি। নাহলে এখানে সব ধরনের রান্না স্পাইস মিক্সই রয়েছে। আর একটুখানি শুধু মুগের ডাল দিয়ে নিলাম। তুর ডাল বা অড়হর ডালটা আমি বা রিজু কেউই খুব একটা খেতে পছন্দ করি না। আর এখানে আছে প্রচুর বিরিয়ানি মশলা, এমনি মশলা, তবে শানেরই বেশি। তবে শানের মশলা না খেতে ইচ্ছা করে না জানেন তো, শানের মশলায় নুনের পরিমাণটা বড্ড বেশি থাকে, সেই জন্য এভারেস্ট বা এমডিএইচ খুঁজছিলাম। যাই হোক, লাস্টে এমডিএইচের মশলা পেয়েছি, সেখান থেকে একটা বিরিয়ানি মশলা আর একটা হলুদ গুঁড়োর প্যাকেট নিয়ে নিয়েছি। আর একটু চা নিতে হবে। চাটা না এত পরিশ্রম যায় এখন যে চাটা এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। সকালবেলায় রিবুকে স্কুলে পৌঁছে দিয়ে এসে বাড়িতে এসে এক কাপ চা না খেলে যেন মানে কাজ শুরু করতে ইচ্ছাই করে না। তাই একটা তাজমহল টিয়ের প্যাকেট নিয়ে নিলাম। মেনলি আমরা ওই ওয়াক বকরি চাটা খাই, তাই এখানে দেখলাম নেই। আর টাটা টিটা সেরকম অতটা ভাল লাগে না, আর টাটা টিটা খেলে না আমার খুব অ্যাসিডিটি হওয়ার চান্স থাকে।
এখন বিকেলবেলায় রিবু এসে খেয়ে দে, ও তো আর ঘুমায় না দুপুরে, ও তখন বসে গেছে এইসব নিয়ে। আজকে ওর ড্যাডার সাথেই ও বসেছে, আর আমি এখানে একটু ভিডিও করছি। ও এখন কাউন্টিং শিখে এসছে স্কুল থেকে, তো মোটামুটি সারাদিন এখন বাড়িতে এই আমি এরকম ছবি এঁকে দেবো আর ও কাউন্টিং করবে, এটাই চলতে থাকে। ওদের স্কুলের সিস্টেমটা বেশ ভালো, সারা মাস ওদের যা পড়াশোনা করায় তার কিছু কিছু ছবি তো আমাদেরকে পাঠায়, যাতে আমরা বুঝতে পারি যে কীভাবে ওরা অ্যাক্টিভিটিসগুলো শেখায়। আর মাসের শেষে ওই সব কটা পেজ নিয়ে একটা বইয়ের মতো করে বানিয়ে ওরা সেটা বাড়িতে পাঠিয়ে দেয়, যাতে ওই সারা মাস ধরে আমরা ওই বইটা করতে পারি। দিনটা ভালো গেলেও রাত্রিবেলায় কিন্তু এই ভয়ঙ্কর দুর্ঘটনাটার সম্মুখীন হলামই। কাঠের বাড়ি এই নিয়ে তো সবসময় একটা ভয় থাকেই, যে আমেরিকায় মোটামুটি 99.9% বাড়ি কাঠের, আর সেইখানে আগুন লেগে যাওয়ার চান্স, ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ার চান্সটাও খুব বেশি থাকে। তো সেই রকমই একটা ঘটনা ঘটলো আমাদের কমিউনিটির উল্টো দিকের ফ্ল্যাটে। এই যে একতলায় যে ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটেই কিন্তু আগুন লেগে গেছে। মানে তবে কেউ জানতেও পারেনি, যদিও আমরা অনেকটা রাত জেগেছিলাম বলে জানতে পারলাম। প্রচুর পরিমাণে ফায়ার ব্রিগেডের গাড়ি, অ্যাম্বুলেন্স সমস্ত নিয়ে এসে, কিন্তু একদম চুপচাপ ওরা কাজ করলো যাতে কারোর ডিস্টার্ব না হয়। এবার আমরা রাত জেগে ছিলাম সেই দিন বলে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। দেখে সত্যিই ভয় লাগছিল। আর সবচেয়ে বেশি ভয়টা কখন লাগলো জানেন? যখন এই বাড়িটা থেকে বের করা হলো যাকে, তিনি একজন অত্যন্ত বয়স্ক মহিলা, প্রায় বলতে গেলে সুপার সিনিয়র সিটিজেন। সেই মানুষটা বাড়িতে একা থাকে, কোনোভাবে এসির ভেন্ট থেকে স্মোক হয়ে ধুয়ো হয়ে পুরো বাড়িতে উনি আটকা পড়ে গেছিলেন। ইভেন উনি হুইল চেয়ারে করে ওনাকে যথেষ্ট কসরত করে দরজাটা খুলে, কারণ ওনার পক্ষে দরজা খোলাটাও অসম্ভব ছিল। এখন প্রায় রাত্রির 12টা বাজে। সেই সময় দরজা খুলিয়ে এরা সমস্ত বার করেছে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে প্রচুর এদের এখানে লোকবল সত্যিই বেশি। সত্যি আমেরিকাকে যে উন্নত দেশ বলা হয়, এটা সত্যি আজকে দেখে বোঝা গেল। দেখুন এই যে কি বলে, অ্যাম্বুলেন্সটা এদিকে আবার চলে এসছে, যাতে বয়স্ক মহিলাটাকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে সুবিধা হয়, কারণ পেছন দিকে বেরোনোর যে রাস্তাটা না, সেটা অনেক বেশি চওড়া। ওই যে বয়স্ক মহিলাকে নিয়ে বার করার জন্য চেষ্টা চলছে। আর এরা দেখুন সবাই কীরকম প্রিপেয়ার হয়ে উঠেছে। এবার ওই দরজা ভেঙে ওই যে লেডি আছে তাকে বার করার পর তারা ভেতরে কি ঘটনাটা ঘটেছে সেই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে জিনিসটাকে করবেন। ওদিকে স্ট্রেচার নিয়ে সব চলে এসছে। ওই যে বসে আছেন মহিলাটি, ওনাকে নিয়ে যাবে। যাই হোক, আগামীকাল ভেবেছিলাম অফিসে একবার খোঁজ নিতে যাব, কারণ অফিসের যারা অফিসিয়ালস আছে তার সাথে আমার যোগাযোগ বেশ ভালোই আছে। তো সেইখানে গিয়েছিলাম, গিয়ে শুনলাম যে ওটাই হয়েছে, এসির ভেন্ট থেকে কোনোভাবে আগুন লেগে সারা ঘর স্মোক হয়ে গেছিলো। আর এই ভদ্রমহিলা একা থাকতো বাড়িতে। এখানে তো সাধারণত ছেলেমেয়েরা বেশি বয়সে আর বাবা মার সাথে থাকে না, তখন তাদের একাই জীবনটা কাটাতে হয়। তো সেই সময় এই ঘটনাটা ঘটে। কিন্তু হ্যাঁ, এখানে কুডুস টু আমেরিকার এই ফায়ার ব্রিগেড সিস্টেমকে, যে তারা সঙ্গে সঙ্গে এসে মানুষটাকে ভালোভাবে উদ্ধার করেছে। শুধু উদ্ধারই না, তাকে প্রপারলি অ্যাম্বুলেন্স করে বাড়ি পৌঁছে দেওয়ার পর বাড়ির ভেতরে সমস্ত কিছু চেক করে সব কিছু ঠিকঠাক করে তারপরে কিন্তু ব্যাপারটাকে সর্ট আউট করেছে। যাই হোক, এই যে ওনাকে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে। আজকের ব্লগটা এখানেই শেষ করব। খুব যে আনন্দ করে ব্লগটা শেষ করব তাও না, যা দেখতেই তো পাচ্ছেন, দেখেও কত খারাপ লাগছে না, এত বয়স্ক একজন মহিলা। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন শুতে যাব। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব আনন্দে থাকবেন। নমস্কার।